শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 10 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী কনফ্লুয়েন্স। প্রদর্শনীতে শিল্পীদের ওয়াটার কালার ও মিশ্র মাধ্যমে আঁকা 57টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 15 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় রিয়েলিটি শো কঙ্কা সেরা পরিবার। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী কানিজ সুবর্ণা। শুভ সকাল আপু। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। থ্যাংক ইউ। সাধারণত আপনাকে খুব একটা দেখা যায় না ইন্টারভিউতে। আমার খুব ভালো লাগছে ইন্টারভিউ সেটে আসতে পেরে, অনেকদিন পর আসলাম। তো খুব ভালো লাগছে। সবকিছু মিলে সময়টা কেমন যাচ্ছে গানের সাথে অথবা গানকে ছাড়া? সত্যি বলতে কি, গান ছাড়া আমি কখনোই ছিলাম না, একদম ছোট থেকে যদি গান করি, কিন্তু যতটুকু সময় দেওয়া উচিত অতটুকু সময় দিতে পারছি না, এটা সত্যি। কিন্তু গান ছাড়া আমি না, গান তো গাই সব সময়, যখন তখন বাসায় গাচ্ছি। গানকে মিস করি, গান করতে পারছি না আগের মতন, পারফরমেন্স করতে পারি না, সেটা মিস করি। কিন্তু সত্যি কথা বলতে এত কাজের প্রেসারে থাকি যে মানে আমি বুঝতেই পারি না আমার দিন কখন শেষ হয়, মাস কখন যাচ্ছে, বছর কখন চলে যাচ্ছে। এটা তো মে মাস চলে যাচ্ছে প্রায়। মানে আমার কাছে মনে হচ্ছে যে সময়টা দৌড়াচ্ছে, হুইচ ইজ নট ব্যাড। মানে মানুষের বলে না যে যখন মানুষের সময় যায় না, অনেকে বলে আমার সময় যাচ্ছে। আমারও এরকম সময় গেছে যে মনে হয় কি ব্যাপার, মানে ঘড়ি কি ঘুরছে না নাকি এরকম। কিন্তু আমার কাছে মনে হয় ঘড়ি আমি ধরে রাখতে পারছি না, মানে দৌড়াচ্ছে সময়। সেটাই। আমরা যদি স্টেজের কথা বলি, তাহলে স্টেজে আসলে কানিজ সুবর্ণাকে আমরা যেভাবে দেখেছি, আমরা তো জানি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পপ গায়িকার লিস্ট যদি করা হয় সেখানে আপনার নামটা থাকবে অবভিয়াসলি। তো সেই যে স্টেজের পারফরমেন্স, ওই যে একটা উন্মাদনার ব্যাপার, মিস করেন ওটা এখন? ভীষণ মিস করি, ভীষণ মিস করি। পারফর্ম করার মজাটাই আলাদা, কারণ অডিয়েন্সের সাথে অডিয়েন্সের যে উন্মাদনা সেটা দেখতে পাওয়া যায়। নিজের গান গাইতে পারছি এবং ফিডব্যাক পাচ্ছি, এবং মিউজিশিয়ানরা যে বাজাচ্ছে, মানে কি অদ্ভুত সুন্দর একটা মিউজিক সবাই মিলে ক্রিয়েট করছে, একটা ম্যাজিক ক্রিয়েট হচ্ছে অন স্টেজ। আমি তো এখনও আমার মিউজিক শুনলেই আমার এনার্জি চলে আসে, কোত্থেকে আসে গড নোজ। আমি মিউজিক শুনলেই আমার এনার্জি আসে, আমি কাজ করি, আমি জিম করি, যাই করি, মিউজিক আমি সবসময় শুনি। গান ছাড়া আমি এক মুহূর্ত না। সব কিছু অনেক, আমি আগে যত অগোছলা ছিলাম এখন ততটাই ডিসিপ্লিন। আপনার প্রথম অ্যালবাম যতদূর সম্ভব ভালোবাসা মানে, এবং এই কাজটি আপনি করেছিলেন কিংবদন্তি ব্যান্ড তারকা আমাদের সকলের প্রিয় আয়ুব বাচ্চুর সাথে। মানে সেই সময়টা একটা ভীষণ ভালো লাগার সময় ছিল। মানে একজন মানুষকে, নতুন একজন শিল্পীকে বাচ্চু ভাই লঞ্চ করলেন, এবং সেটার যে সফলতা, সেটা অনেক বড় একটা প্রাপ্তি ছিল আপনার জীবনে, টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। কেমন ছিল সে সময়টা, বা কি মনে হয়েছিল তার সাথে কাজ করতে গিয়ে? সে সময়টা বাচ্চু ভাই, আমার লাইফটাই ছিল মিউজিক, অল অ্যাবাউট মিউজিক। আমি তখন আমরা করির আয়োজনে একটা বিশাল বড় একক সঙ্গীত অনুষ্ঠান হয় ওই সময় 97-এ। আচ্ছা, ওইটা হয়েছিল শিশু একাডেমিতে। ওটা টিকেট শো ছিল প্রথম একটা, তখন আমি অনেক ছোট। তার আগে আমি স্টেজ শো করেছি, শিশু শিল্পী হিসেবে গান করতাম, কিন্তু মানে একটু টিনেজ
টিনেজ, আমি খুব ছোট তখন, মানে 17 বয়স, 17 বছর বয়স এরকম। তো তখন আমার ফার্স্ট সোলো প্রোগ্রাম হয়, যেখানে পুরোটা প্রোগ্রাম আমি করি। ওখানে আমি বাংলা পুরানো দিনের গান গেয়েছি, গজল গেয়েছি, তারপর হিন্দি গানও গেয়েছি, এরকম মানে মিক্সড শো ছিল, ভাগে ভাগে ছিল, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, 3টা ক্যাটাগরি ছিল। এবং স্টেজের সেট আপটা সেরকম ছিল, যেমন যখন গজলটা করেছিলাম তখন পুরো বসে আমি হারমোনিয়াম বাজি, আমার পাশে সেতার ছিল, তবলা ছিল, এরকম ছিল। যখন রিদমিক সং করেছিলাম তখন আমার সাথে স্টেজে অনেক বাচ্চা টাচ্চা উঠেছিল। এবং যখন প্রথমে এরকম টাইপের একটা শো ছিল, মিক্স শো। তো তখন অনেক পোস্টারিংও হয়েছিল, প্রচুর পোস্টারিং হয়েছিল। ওই পোস্টারে আমাকে আমার হাজবেন্ড ফার্স্ট দেখে, ওনার কথা মতে ফার্স্ট দেখে বা দেখেছিল আর কি, এবং অনেকের চোখেই পড়েছিল। ওনাদের বাসায়, এখন আমরা যে বাসায় থাকি ওই বাসার বাইরেও নাকি পোস্টারিং হয়েছিল। আচ্ছা, মানে এটা প্রচারণাটা খুব ভালোভাবে হয়েছিল। প্রচারণাটা খুব ভালোভাবে হয়েছিল 97। ওইটার পরে তখন তখন আমার লাইফটাই ছিল ওই যে এইসব সংগঠনের লোকজন, গান যাইতাম, মানে কম্পিটিশন করতাম, তারপর নিজে মিউজিক করতাম, মিউজিক শুনতাম। ইট ওয়াজ অল অ্যাবাউট মি, মাইসেলফ অ্যান্ড নোবডি এলস। মানে আমি নিজেকে ছাড়া আমি কারণ আমার খুব প্রেশার থাকতো, নিজেকে ফিট রাখতে হবে, আমার আম্মু নাহলে বকা দেবে। মানে আমার আম্মু খুব একদম পারফেক্ট, সুন্দরভাবে চলতে হবে এরকম মেয়ে পছন্দ করে, মানে মোটা হয়ে যাচ্ছে এরকম নট। ফিটনেসটা ইম্পর্টেন্ট তখন, ফিটনেস খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমি খুব পরিমিত খেতাম, ডায়েট করতাম, এবং সব কিছু ওভাবে ছিল। তারপরে মবিন ভাইয়ের সাথে, তখন আমার টিপু ভাই, মবিন ভাই, এরকম অনেক মিউজিশিয়ানদের সাথে তখন কথা হতো, ভাইয়া ভাইয়া। তখন মবিন ভাই, লিটন ভাই সহ ডিসাইড করা হয় যে বাচ্চু ভাইয়ের সাথে কাজ হবে। আচ্ছা। তো আমি এত কম কথা বলতাম, আমি যেটা বলি যে আমার সাথে কথা বলতে আসলে আমি বলি পেমেন্ট লাগবে, কথা যদি বলা হয় আমি কথা বলতে পারবো না। আমি সব কাজ করবো বাসার, কিন্তু আমি যদি বসে বসে একটু কথা বললে আমার কাজটা করে দিবে। আমার বাসায় এখন বর্তমানে এরকম যে উনি যদি শুধু একটু কথা বলে তাহলে কিন্তু কাজটা করে দিব, কিন্তু কথা তাও আমার মুখ দিয়ে কথা শুনতে পারবে না, কারণ কথা বলি না। তো এত অহংকারী, এটা সেটা শুধু শুধু কুটনামি করে। আমি বলি তোমাদের সাথে কথা বললে আমার ব্রেনে, মাথার মধ্যে যতটুকু আছে অতটুকু থাকবে না, নলেজ সব শেষ হয়ে যাবে, আরো খ্যাপে, নিজের কাজ নিজেই করুক এরকম। তো যাই হোক, আমি তখনও কথা খুব কম বলতাম, এমনি কিন্তু খুব স্পোর্টসে ছিলাম, লাফালাফি, দৌড়াদৌড়ি, হাসাহাসি, এগুলো গল্প গুজব করতাম, কিন্তু পার্সোনাল লেভেলে খুব কথা বলাটা, খুব কম কথা বলতাম। এটা আমার লাইফে একটা দোষ, এটার জন্য আমাকে সবাই খুব ভুল বোঝে, কিন্তু আসলে আমার মাথায় কিছু নাই যে আমি কথা বলবো। কেমন আছো, ভালো আছে, কেমন আছেন, ভালো আছেন, আসসালামু আলাইকুম, তারপরে পরের কথাটা আমার নিজের কথা ছাড়া আমি আর কারো কথা বলতে পারি না, কারণ কি বলতে গেলে আবার কি ভুল বলবো, কোন বকা খাবো, এরকম অবস্থা। আচ্ছা আচ্ছা, এটা বলছো কেন, এটা বলবো না, এটা করবে না, এরকম। তো আমার আম্মু আর আমার বোন এরকম। বাচ্চু ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে তখন নার্ভাসনেস কাজ করে? বাচ্চু ভাইয়ের সাথে যখন আমি আমার আব্বু যাই ওনার স্টুডিওতে, তার আগে আমি 2টা গান রেকর্ড করি। তখন সঞ্জিত দা ছিল, ওনার কথা এবং সুর, আর বাবা ভাইয়ের মিউজিক কম্পোজিশন, 2টা গান করি। আমি বড় শান্তিপ্রিয়, নরম সরম, কোমল কোমল, উনি লিখেছিলেন গানটা এরকম: আমি বড় শান্তিপ্রিয়, নরম সরম, কোমল কোমল, তবে কেন এই হাঙ্গামায় মন জুড়ে ঘূর্ণি নাচন, মনে শান্তি নাই। এই টাইপের ছিল সঞ্জিত দার। এই একটা গান। আরেকটা করেছিলাম হচ্ছে আমার সেকেন্ড অ্যালবামে আসে গানটা, আয়না বলেছে কপালে দাও টিপ, খুব সুন্দর গান। এই 2টা গান বাপ্পা ভাইয়ের সুরে করার পর আমরা ডিসাইড করি মবিন ভাইয়ের সাথে কথা বলে যে বাচ্চু ভাইয়ের সাথে কাজ করবো। তারপর বাচ্চু ভাইয়ের স্টুডিওতে যখন যাই, বাচ্চু ভাইও মনে হয় আমাকে ঠিক বুঝতে পারছিল না, কারণ আর সবাই কত কথা বলে, আমি এত চুপ, মানে কোনো কথা, আমি কি কথা বলবো? উনি তো দি গ্রেট লেজেন্ডারি আইয়ুব বাচ্চু, আমি ওনাকে কি বলবো? তো আমি খুব ওই যে আমার যেটা মারা হয় না, যে সোজা বসো, ঠিকভাবে কথা বলো, সম্মান দেখার কথা বলো, ফালতু কথা বলা যাবে না, এই না লক্ষ্মী মেয়ে হয়ে বসে থাকা, সব সময় চুপ হয়ে নিজের কাজ করতে হবে এরকম। তো বাচ্চু ভাই স্টুডিওতে গিয়ে আব্বুর সাথে যাই, তখন আমি বাচ্চু ভাইকে অডিশন দিই, 2টা গান শোনাই, ইংলিশ কভার সংস, ডেজরের লাইফ আর শাদের একটা গান শোনাই, দ্যাট সুইটেস্ট আপু। উনি 2টা গান শুনে খুব ইমপ্রেস হয়, আর আমার 2টা ওই যে বাংলা গান শুনে, যে 2টা গান আমি বাপ্পা ভাইয়ের সাথে রেকর্ডিং করেছিলাম, তো শুনে তখন উনি বলে আচ্ছা আমি খুব এক্সাইটেড ফিল করছি, আমি তোমার কাজটা করব। তো
তখন তো এলআরবি তো মেয়েদের গান তেমন একটা করতো না, ওরা তো পুরা, ওদের তো ইভেন কিবোর্ডও নাই, ওরা তো খুব রক, পুরাই রক ব্যান্ড। মানে ওরা ডিসাইড করেন, দেন তারপর কাজটা শুরু হয় সাউন্ডটেকের ব্যানারে। এবং ব্যাপারটা খুবই একটা গর্জিয়াস একটা ব্যাপার ছিল এই কারণে যে ওখানে যারা বাজিয়েছিলেন এরা সবাই লেজেন্ডস। মিল্টন আকবর, এসআই টুটুল ভাই, তারপর বাচ্চু ভাই নিজে বাজিয়েছে, মানে ইট ওয়াজ অ্যান অনার আর কি। ফান্টি ভাই একটা গানে বাজিয়েছে। আমি খুবই লাকি, আমি তখনও আমি খুব লাকি ফিল করতাম। এবং আমার কাছে মনে হতো যে আমার অনেক দায়িত্ব, কারণ আমার সাথে যারা প্লে করেছে এনারা এত বিশাল বিশাল এক একজন মিউজিশিয়ান যে আমি চাইলেই যা ইচ্ছা তা গাইতে পারবো না, করতে পারবো না, এরকম মনে হতো আর কি। না, আমি কাজ করে গেছি, ক্যারিয়ারটা কেমনে কেমনে যেন কিভাবে একটা ডাইস তৈরি হয়েছে। কিন্তু আমি জাস্ট আমার শোজ করে গেছি, আমার রেকর্ডিং করছি, যখন বলা হয়েছে রেকর্ডিংয়ে গেছি, যখন শোজ থাকে শোজে গেছি, আমরা প্র্যাকটিস করতাম, আমি যা যা করণীয় সবই করতাম। কি হচ্ছে এটা তো একটা, পর আপনি যখন কামব্যাক করলেন তখন একটা সিনেমা নিয়ে এবং সেখানে অ্যাক্টিং এ কামব্যাক করলেন, এটা হয়েছে কি, এটা তো হচ্ছে রিসেন্ট কথা, ফিল্মের যে ব্যাপারটা, এটা হলো যে এখন আমার ইচ্ছা থাকতে পারে, কিন্তু এখন আমার যদি লুক না থাকে, আমার যদি সেই সৌন্দর্যটা না থাকে, তাহলে তো আমাকে কেউ হেল্প করতে পারবে না। এখন আমার যেটা হচ্ছে মঞ্জু মামাদের সাথে আমি এখন যেখানে কমিট করতেছি, আমাকে বলছে ওখানে থাকতে হবে, স্পটে গিয়ে 15 days অ্যাটলিস্ট টানা থাকতে হবে, সো দ্যাট ওখানের কাজের ক্যারেক্টার থেকে আলাদা কিছু না হয়। এখন জাহিদ মামা আমাকে বলছে, কিন্তু আমি বাসা থেকে যেতে পারতেছি না, বিকজ আমার বাসায় বিবি দেখার কেউ নাই, বাসায় থাকার মানুষ নেই, তো সব স্যাক্রিফাইস আমাকে করতে হয়। এখন মানুষ তো জার্নালিস্ট ভাইয়েরা যারা আমাকে চিনে, ছোটোবেলা থেকে আমি গান করে আসছি, ওনারা তো ভালোবাসে, ওনারাও একটা এক্সপেক্ট করে যে যেটা বলা হয় ওনারা তাই লিখেন। এখন ফিল্মের কাজ করার কথা ছিল, যে ক্যারেক্টারটা মানে ইম্পর্টেন্ট ক্যারেক্টার রোল করতে হলে অনেক সময় দিতে হয়, সময় ছাড়া তার কোনো কাজ হয় না। এখন আমি যদি সময় দিতে না পারি তখন কি হয়, তখন অল্টারনেট আরেকটা ক্যারেক্টার আমার করতে হয়, তখন এটা তো কারো ফল্ট না। কিন্তু আমি সব যদি ছেড়ে দেই তাহলে তো আমি তো একদম ফেড আপ হয়ে যাবো। আমরা তো মানে আই নিড টু ডু সামথিং, মানে যে কাজটা করে আমি আনন্দ পাই, দিন শেষে আমার তো সেই কাজটা করতে হবে। এটা আমার ক্যারিয়ার, তো আমি তো আই ইউজ টু আর্ন ফ্রম ইট, আমার এটা দিয়ে আমার পেট চলতে হয়, এটার থেকে আমার বাঁচতে হবে, তো আমার তো সবটাই ম্যানেজ করতে হবে, আমার কাজও করতে হবে, বাসা সামলাতে হবে। তো এই স্ট্রাগল অনেক কঠিন আর কি, অনেক কিছু ম্যানেজ করাটা রিয়েলি অনেক কঠিন। নিজের সাথে নিজের একটা যুদ্ধ সবসময় কাজ করতে থাকে, এবং স্যাক্রিফাইসটা, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস সব করি। এখন নিশ্চয়ই আরো অনেক ভালো সময় অপেক্ষা করছে, আরো অনেক ভালো গান, ভালো কাজ আপনার জন্য অপেক্ষা করছে, এবং সবকিছুই না একটা সময় থাকে, সময় মতো সেই বিষয়গুলো ঘটে। এমনি এখন কি ছোট করে একটু কাজ করবার চেষ্টা করছেন নিজের মৌলিক গান নিয়ে? আশিক বন্ধু ভাইয়ের সাথে আমি ওনাদের একটা মিক্স অ্যালবামে গান গেছি, একটা ফোক অ্যালবাম, ওখানে গান করেছি, ওইটা আমার লাস্ট রেকর্ডিং গেছে। আর তার আগে আমি সাজ্জাদ ভাইয়ের সাথে 2টা গান আমার রিলিজ হলো। এখন অডিয়েন্স আমার কাছে চায়, আমাকে আমার মানে অডিয়েন্সরা বলে, আপু গান 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 নিয়ে আসেন, পারফর্ম করেন, কাজের আপডেট কি সবাই জানতে চায়। হ্যাঁ, কাজের আপডেট কি, স্টেজে শো করেন। স্টেজে শো করার জন্য আমি প্র্যাকটিসে যে বসলাম রিহার্সালে, টিম কানি সুবর্ণা, শরণ ভাই, তারপর অন্তর ভাই, রনি ভাই, ওনাদের নিয়ে আমরা বসলাম, কয়েকবার বসছি। তারপরে একজনের চিটাগংয়ে ঝামেলা, যাওয়া আসার, শরীর অসুস্থ হয়ে যায়, আরেকজন এই সব নিয়ে কেন যেন কি হয় আমি ঠিক জানি না, একটা গ্যাপ হয়ে যায়। এখন দেখা যাক, অবশ্যই ভালো কিছু হবে। আমরা সুন্দর একটা সময় অপেক্ষা করছি যে কানের সুবর্ণা আবারও আমাদের মাঝে তার যেই রিদম, তার যেই অরা, সেটা নিয়ে আবার ব্যাক করবে। অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকুন, মনটা যেন ভালো থাকে, নিজের যত্ন নিন, এটাই আমরা প্রত্যাশা করি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ, রফিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য, যার কারণে আসতে পারলাম, কথা বলতে পারলাম, খুব ভালো লাগলো। আমাদেরও অনেক ভালো লাগলো আপনাকে অনেকদিন পর পেয়ে। সবসময় ভালো থাকবেন, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntv-nimantron@ntvbd.com।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।